এই আমেরিকা বেসিকলি স্যার এই যে ওপেন সিস্টেম দিল, তারপরে ওরা তো ভাড়ায় মোটামুটি স্যার এই যে 19টা বেস করে ওদেরকে ডিফেন্স দিল, 16টা তো অলরেডি অবলিটারেট করে ফেলছে তেহরান। আবার কি আমেরিকান ফোর্স ভাড়া নিবে এই মিডল ইস্টার্ন? এটা একটা বড় প্রশ্ন। দিস ইজ আ বিগ কোয়েশ্চেন দ্যাট ওয়ান্স দিস সেটল দেন ওয়ান হ্যাজ টু সি ইট। এটার একটা আমি লাস্ট আর্টিকেলে আমি লিখেছিলাম সাকসেস অফ পাকিস্তান কীভাবে হলো। আর পাকিস্তানের লোকেশনটা এরকম যে ইটস ডিফিকাল্ট ফর ইন্ডিয়া টু পেনিট্রেট থ্রু পাকিস্তান। যেই কারণে তারা গিয়েছিল ওই চাবাহার পোর্ট ডেভেলপ করার জন্য, এখন সেটা বন্ধ হয়ে আছে বিকজ ইন্ডিয়া একটু রং ফুটে চলে গেছিল বাই গোয়িং টু মিস্টার মোদি এক্সেলেন্সি ওয়েন্ট টু ইসরায়েল 2 দিন আগে। আমরাও তো ভুল করছি স্যার মনে হয়, হঠাৎ করে আমরা একটা বিবৃতি দিয়ে দিলাম পররাষ্ট্র। আমরা ভুল করেছি কি না করেছি গভর্নমেন্ট উড রিয়েলাইজ দ্যাট। এবং না, আপনার সেই জাহাজ কিন্তু এখনো ছাড়ে নাই। ওটা আমি পরে আসতেছি। তো ওইটা হয়তো এই কারণে কারণ আমাদের অনেক লোক এই মিডল ইস্টে আছে এসব দেশে। সো গভর্নমেন্ট ফেল্ট মোর অবলাইজড দেয়ার সেফটি, ওটা করতে গিয়ে হয়তো এটা করেছে। তারপরে আই কল নোন ইন এ সেন্স দে জাস্ট কেম ইন, 17 বছরের গ্যাপ একটা গভর্নমেন্ট চালানো, আর হঠাৎ করে এইরকম একটা ক্রাইসিসের মধ্যে এসে তো এইরকম একটা ক্রাইসিসের মধ্যে পড়া। বাট আই এম শিওর এই যুদ্ধ যে জাহাজের কথা বলেছেন এটা আমার সময় দুটো নিজের পয়সায় কেনা হয়েছিল, বিএসসি বট উইথ ওন মানি। আমিও কয়েকদিন আগেও বিএসসি এমডির কাছে জানছিলাম, কারণ ওই লোকগুলোকে তো আমি চিনি, তাদেরকে উঠানো হয়েছে চায়না থেকে চলে গেছে বলে আছে, এতে মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। দেয়ার ব্যবসা বাণিজ্য করছে কিন্তু ওইটুকুর মধ্যেই, দিস পোর্ট টু দ্যাট পোর্ট, দ্যাট পোর্ট টু দ্যাট পোর্ট। বাট আই এম শিওর দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু, এবং আমি তো এটাও মনে করি যে সিভিল সোসাইটির যদি কোনো হেল্প লাগে, রেডি টু ডু দ্যাট। আই এম নট সেইং আই উইল ডু ইট, বাট যেহেতু আমি বললাম খামেনি সাহেব আমার বইভাবে একটু পরিচিতি with ambassador, previous ambassador and all this. But it's up to government, যদি গভর্নমেন্ট ইউটিলাইজ করতে চায় তাহলে মানে আমার একটা ক্রেডেনশিয়াল আছে, আই ক্যান ইফ আই ইন এ ভেরি স্মল ওয়ে, হয়তো কিছু হবে হয়তো কিছু হবে না। সবচেয়ে বড় কথা যদি আমি ওয়াইন্ড আপ করি, দি ইরানিয়ানস হ্যাভ শোন ওয়ান থিং, দে নিউ যে আমরা তো শেষ, বাট উইল গিভ দ্য বাইট, মরে যাবো, মরার আগে উইল গিভ সাচ এ বাইট, যে বাইটে হোল ওয়ার্ল্ড উইল রিমেম্বার। বিফোর ইউ র্যাপ আপ স্যার, আমাদের বাংলাদেশের জন্য আমি সেই জায়গায় আসছি। ওকে স্যার, এটা ইরানের আমরা যেটা দেখলাম যে ওখানে সবাই যে এই রিজিমের ভক্ত তা নয়, না, এখনও যদি করা হয় তাহলে এই রিজিমের এগেনস্ট অনেকে আছে। বাট ওয়েন ইট কেম টু কান্ট্রি, when it came to civilization, when it came to nationalism, there the Iranians have shown that তুমি আমাকে যতই মারো না কেন, ultimately you will not be able to do anything because we are together. I may not like so and so, but for that I am not going to go in your way to fight. তাহলে এতদিনে ইরানের ভিতর থেকে অনেক সমস্যা হয়ে যেত। Therefore, this is one lesson that for us also, for everyone, for us কেন, আমাদের তো অবশ্যই। If we remain one, I may hate, you may hate me, I may hate somebody, but when it comes to the country, I am not going to do something which my country would be harmed. If time comes, we all together, তখন আমি অমুক পন্থী না, আমি অমুক না, অমুক তো তমুক, if we can do that, we can do it. Iran has shown. এবং লাস্টলি আমি যেটা বলছি স্যার, ডিফেন্স টেকনোলজিতে যে ওরা অ্যাডভান্সমেন্টটা করলো এরকম আইসোলেটেড থাকার পরে, স্যাংশন থাকার পরে, দিস ইজ বাংলাদেশ শুড লার্ন। মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ এডুকেশন। ওকে, ইউ নিড এডুকেশন, সায়েন্টিফিক এডুকেশন। আচ্ছা, ইটস নট আমরা ম্যাট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম, ওই হলো আমাদের লক্ষ্য কি আমরা বিসিএস এক্সাম দিব, অ্যাডমিনিস্ট্রেশন করবো,
you have to take your nation into technical side. Give them the technical education and super technical education. General education এখন দুনিয়াতে চলে না. Iran has shown that. If you look at their education side, maximum is on the technical education, higher education. এবং সাইবার সেক্টরে নাকি ওরা ওয়ার্ল্ডের টপ 2-3 এর ভিতরে আছে। Yes. বললাম না, they have to make the combination. সাইবার সেক্টরে না হলে কীভাবে জানা যায় কোন জায়গাটায় Right. F-35 কোনখানে আছে, where I should hit $1 million. তো ইরানের শোন, আরেকটি লাস্ট কথা আমি যেটা বলি, স্যার এই যুদ্ধের পরে বিশ্বের স্ট্র্যাটেজি ইজ গোয়িং টু চেঞ্জ. তার মানে গ্লোবাল অর্ডার ইজ Global order is going to change. And I'm afraid the আমেরিকার পতন হতেও গ্লোবাল পাওয়ার এখান থেকে শুরু হবে. তা তো উই শুড নট হ্যাভ এনি ডাউট টু সাইড বাই চায়না। No, that I'm not suggesting. ওকে, I'm nobody to for an expert that I'll give you. I'm not suggesting that. But আমরা এখন যেটা দেখছি, এটা আমি বলছি না, এটা আমেরিকান স্কলাররা বলছে. Not me that I'm saying. I'm not that big. American scholars are now apprehending ফল হ্যাজ স্টার্ট। that falling can start. The wrong decision America has taken. এটা এখন CNN খুললেই পাওয়া যায়. পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এটা তো আমরা দেখছি, পেট্রো ডলার এটা সেই দাপট আর থাকছে না. আমাদের কারেন্সি ইজ কামিং, হয়তো ইউয়ান আসতে পারে অথবা অন্য কারেন্সি. স্যার তাহলে তো এটা ভেরি ডিফিকাল্ট স্যার, আমাদের রিজার্ভ প্যাটার্ন হচ্ছে এটা হয়তো কনভার্সনের মধ্যে চলে যাবে, চলে আসবে স্যার। আর এটা যে কালকেই হবে এমন না না, এটা হ্যাপেন টুমরো. আরেকটা জিনিস যেটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে, the biggest gainer after China is Pakistan, ওকে, because they have already put one division and 1 or 2 squadron of aircraft in Saudi Arabia in their biggest base. That is King Faisal Air Base. 13,000 troops, মানে এটা division. 13,000 means দে আর রিপ্লেসিং ইউএসএ। might. যদি বলে যে আমরা সৌদি আরবকে প্রোটেক্ট করছি, ছোট ছোট কান্ট্রিগুলো কি করবে? ছোট ছোট কান্ট্রিগুলোও দেখবে। এবং আমি ব্যক্তিগতভাবে লাস্ট কথা যেটা আমরা বলে যাচ্ছি, যে আমি আমাদের মিলিটারি ডিপ্লোমেসিটাকে আরও যদি জোরদার করতে পারি, নট আই এম টকিং অ্যাবাউট মিলিটারি ডিপ্লোমেসি. রাইট, We have our troops still some are in Kuwait. We have sent in Saudi Arabia once upon a time. We can still, in combination, as a country, কিছু কন্ট্রিবিউট আমরাও করতে পারি. না, আই হোপ যে স্যার গভর্নমেন্ট আপনার এটা শুনুক, এবং যেহেতু অলরেডি ইউএনএ আমাদের ডিজাইন আছেই, ইভেন আমাদের ডিজাইন আছে, আমরা শুধু এটা এক্সপ্যান্ড করতে পারি। আমরা এটা এক্সপ্যান্ড করতে পারি. পাকিস্তান যে ট্রুপস ওখানে পাঠিয়েছে, ওরা লিড দিক, আমরা সাথে জয়েন করতে পারি। কারণ আমি আগে বলছি, এই 16টা যে বেস ছিল আমেরিকান বেস, ব্যাডলি ড্যামেজ, এটা হতো আমেরিকান বলতে চাচ্ছে না, কিন্তু সেনেটে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, জবাব দিতে পারে না, জবাব দিতে পারছে না. এক্সেদের কোনো জবাব নেই, না, এক্সেসের কোনো জবাব নেই. হ্যাঁ, যে এই 40,000 কোথায় যাচ্ছে? এই কয়দিনের মধ্যে $30 বিলিয়ন খরচ হয়েছে শুধু যুদ্ধটা করার জন্য. আর যদি এইগুলো ড্যামেজ ধরা হয়, তাহলে কত $1 বিলিয়ন হবে? সো গ্রেট অপরচুনিটি ফর আস। এটা আমি মনে করি আই এম নট সেইং দ্যাট উই শুড সেন্ড এ ডিভিশন একটা নিয়ে যাবে. নো, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কোয়ালিটি দিতে থাকে। আমরা তো কুয়েতে ছিলাম, ওকে তো আমাদের ছিল, হ্যাঁ, উই ডিড গুড. আমরা তো যুদ্ধের সময় সৌদি আরবে তো আমাদের প্রেজেন্স ছিল, ইউনিকমের, এবং সবচেয়ে বড় ছিল, ইমাজিন আওয়ার প্রেসিডেন্ট, পাকিস্তান প্রেসিডেন্ট অ্যান্ড আহমদ সেকুতুরে, ওকে, এই তিনজন পুরো ইরান যুদ্ধের সময় they were running from one place to another place. ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, জি, রাইট স্যার, and he showed his diplomacy. He showed his state document, whatever. কারণ পুরো ওআইসির ভিতরে 3জন লোককে দেওয়া হয়েছিল দায়িত্ব, এবং অনেক দূরে এটা একটা মীমাংসা করে এসেছিল, যার মাঝখানে তার মানে history has given another chance to his son Tareq Rahman now. if I may say so.
বাট ওনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। You need good advisors actually right now. এবং আমি তো আই এম স্টুডেন্ট অফ শহীদ প্রেসিডেন্ট জিয়া, আই স হিম অ্যাজ ক্যাপ্টেন ইন মিলিটারি একাডেমি Right. তখন থেকে। দেন 7 নভেম্বরের একটা বইয়ের মধ্যে লেখা আছে, অ্যান্ড হি হ্যাজ বিন মাই, ইউ ক্যান কল হিম আইডল or Mentor or idol. idol. And, however, we have a chance, আমি মনে করি আমাদের মিলিটারি ডিপ্লোমেসি আমরা অনেক দূর চলে গেছে থ্রু ইউনাইটেড নেশনস, আমাদের আফ্রিকাতে, এমনকি আমাদের ইউরোপেও আমাদের ইয়ে ছিল। our officers and troops are very well trained. Especially these sorts of mission. They were in Operation Desert Storm, if you remember. Kuwait, they were the most successful. Yeah. So what I'm looking at, আমরা ওই গালফ এরিয়াতে চেঞ্জ দেখছি, চেঞ্জ হবে। এবং সেটা আমার মনে হয় যে এখন তো আমেরিকা অলসো সেইং দ্যাট হয়ে গেছে সব, এখন আমাদের এটা মানতে হবে, নাহলে আমরা আবার বম করবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা সফট বলো না, ঠিক আছে, ওকে নিউক্লিয়ার ইস্যুতে তোমরা ইউ ইউজ সফট টেকনোলজি, নট হার্ড ওয়ান, ও পর্যন্ত আসছে। অ্যান্ড ইনঅ্যাডভার্টেন্টলি হরমুজ প্রণালীর কথা মুখ দিয়ে বের করে বলছে যে স্ট্রেট অফ ইরান প্রেসিডেন্ট। তো একটা আমি যে দেখলাম যে 15টা এরা দিয়েছে, 15টা ওরা দিয়েছে, পাকিস্তানকে পাঠিয়েছে, তার মধ্যে একটা রিকনসিলিয়েশনের বিষয় একটা আছে। Yeah. আমেরিকা ওয়ান্টস টু গেট আউট। এখন বিষয়টা হলো যে হোয়াট উড বি দ্য রোল অফ ইসরায়েল। That is the big question. কারণ মিস্টার ট্রাম্প যদি হঠাৎ করে বলে যে আমরা সাকসেসফুল হয়ে গেছি, হ্যাঁ, গ্রিন ওভার রেড ওভার গ্রিন, সাকসেস সিগন্যাল, হ্যাঁ, ইরান হ্যাজ কাম ডাউন টু দিস, ওকে ফাইন, হোয়াট উইল হ্যাপেন টু ইসরায়েল? Total isolation, sir. এটা হচ্ছে এখন বড় প্রশ্ন, হাউ ইসরায়েল টেক্স ইট অ্যান্ড হাউ আমেরিকা গেটস আউট অফ দিস প্রবলেম। সো আমরা আশা করি, আমরা বাংলাদেশিরা, we should look for this kind of changes and try to take opportunity. এক সময় Bangladesh was being represented by one of our late president, Ziaur Rahman. Whole world was looking at these 3 persons. ইনশাল্লাহ হয়তো এরকম আমাদের হবে যদি আমরা actually, if we can sit together and think it over, and কোথায় কোথায় কার সাথে the Bangladesh interest comes first. So আমরাও তো অনেকক্ষণ অনেক কথা বলেছি। আমি আশা করি যে এই যুদ্ধ থেমে যাবে Inshallah, sir. এবং 8,000 বছরের যে সংস্কৃতি ইরান বা পার্সিয়া, এটা মুক্ত হবে। We will all be able to go and visit them. And আমরা বাংলাদেশিরা, we are always in the right side. আমরা সবসময় আছি, আর our brothers. আমরা আশা করি, অনেক কষ্ট হয়েছে, একটা যুদ্ধ হয়েছে, but they have the capacity to rebuild very quickly. Inshallah. আমি কয়েকটা ব্রিজ দেখেছি ছবিতে, that were broken and that They repaired within no time they repaired it. এই যে বললাম যে টেকনোলজি, so a lesson, big lesson learned, take your young people on the technological side. Thank you so much, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। এবং শ্রোতা দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। একটা বিগ ইস্যু, তো সারাদিনে কথা বলা যেত। ইরান যুদ্ধের ব্যাপারে বিশদ জানার চেষ্টা করব, কিন্তু শুরুতেই যেই ব্যাপারটা আপনার কাছ থেকে জানার জন্য আমরা এক্সাইটেড হয়ে আছি, সেটা হচ্ছে ইরানের উপরে আপনার একটা বই আছে লেখা, এবং 2019 সালে আপনি ইরান ভিজিটও করেছিলেন, এবং সেই বইয়ে সদ্য বেশিরভাগ আছেন এবং অনেকে চাকরি করছেন সেখানে। বাংলা ভাষাভাষী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আপনারা অনেক এই সময়ে অনেক কষ্টের মধ্যে আছেন, কারণ ইরান একটা যুদ্ধের মধ্যে দিয়ে আছে, যুদ্ধ এখনো শেষ হয়নি। কিছুদিনের জন্য হয়তো শান্তি আছে, বাট বলা যায় না কখন কি হয়। তারপরেও আপনারা যে ইরানের পাবলিকের সাথে দাঁড়িয়েছেন, সেটা একটা বড় বিষয়, এবং এটা ডেফিনেটলি
ইরানের জনগণ আপনাদেরকে মনে রাখবে আমাদের বাংলাদেশি হিসাবে। এবং আমি আশা করি যে ইরানের যে বর্তমান সরকার আছে এবং সরকার আপনাদেরকে যেভাবে দেখে রাখছে সেটাও একটা আমি মনে করি যে বড় বিষয়। ইরানের একটা বড় আমার একটা খুবই কষ্টকর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখানে আমরা আশা করি যে আপনারাও সেই কষ্টটা ভাগাভাগি করে নেবেন। ইনশাআল্লাহ হয়তো সুদিন আসবে ইনশাআল্লাহ, এবং সেদিন হয়তো আপনারাও নিজেরাও গর্ব করতে পারবেন। আর আমরা বাংলাদেশিরা আমরা নিজেরা নিজেদের স্বাধীনতাও কিন্তু যুদ্ধ করে পেয়েছি। তো এই সেটা আমরা জানি এবং আমরা আমাদের সেই ঐতিহ্যটা অলরেডি এস্টাবলিশড হয়ে আছে। তো এটা বলে আমি আপনাদের শুভকামনা করছি, আশা করছি যে এর একটা ভালো সলিউশন হবে। এবং শুধু যে আপনারা সাফার করছেন তাই না, এই ইরান যুদ্ধের কারণে আমাদের মতো দেশগুলো কিন্তু দারুণভাবে সাফার করছে। তো এটা বলে আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। 2019 সালে আমারই এক বন্ধু, যিনি আমাদের গ্রুপের এক বন্ধু, যিনি একজন চিকিৎসক, তিনি ইরানে চাকরি করেছেন বহু বছর, বিশেষ করে ট্রানজিশন পিরিয়ডে। তো উনি ওখানে বিয়েও করেছেন, বিবাহ সূত্রে উনি, এবং ওনার দুটি মেয়ে আছে এবং তারা কানাডাতে থাকে, কিন্তু ফ্যামিলি নিয়ে উনি ঢাকা থাকেন। তো ওনার ওয়াইফ এবং ওনারা আমাদেরকে উৎসাহিত করলেন যে ইরান সফর করার জন্য। তো আমরা রাজি হলাম। তখন কিন্তু মেলা কথা ছিল যে ইরানে গেলে অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না। তারপরে আমরা গেলাম এবং ইরান এমবাসি আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছে। এবং সেই কারণে আমি 15 দিন আমরা ইরানের ঐতিহাসিক জায়গাগুলো থেকে শুরু করে ইরানের যে বলা হয় প্রায় 8,000 বছরের যে সভ্যতা, এগুলো নিদর্শন দেখা থেকে শুরু করে আমরা দেখেছি। কিন্তু ইরান এত বড় একটা দেশ, সম্পূর্ণ দেশ দেখা 15 দিনে নয়। আমরা শুধু এক পাশটা দেখেছি, যেটা ধরুন আমি যদি বলি যে আমরা তেহরান থেকে একদম নর্থে ক্যাসপিয়ান পর্যন্ত গিয়েছি, আর অল বাই রোড ক্যাসপিয়ান পর্যন্ত গিয়েছি। সেখানে আপনার যত আপনার সবচেয়ে ইস্পাহান বলেন, মেশাদ, আরও বেশ কতগুলো শহর বলেন, এই সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি। এবং রামসার পর্যন্ত আমরা গিয়েছি। রামসার ইজ জাস্ট অন দি ক্যাসপিয়ান। ওটার উল্টো দিকে হচ্ছে আপনার আজারবাইজান। ইস্টার্ন দিকে যাওয়া হয়নি, কারণ এত বড় 15 দিনে যাওয়া সম্ভব ছিল না। আমরা ভেবেছিলাম যত ভবিষ্যতে আরেকবার যদি আসি তাহলে ওই দিক থেকে আপনি মাসাদ পর্যন্ত, আফগান বর্ডার পর্যন্ত যাব। দেখার অনেক কিছু আছে ইরানে। কারণ ইরান, যেটা বললাম যে ইরানের ইতিহাস যদি আপনি পড়েন আশ্চর্য হবেন যে 375 অথবা 337 খ্রিস্টপূর্ব থেকে যে আপনার একটা রাজত্ব কায়েম হয়েছিল এবং সেটা কন্টিনিউ করেছে কিন্তু 79 পর্যন্ত। এবং ইরান বা ওই সময়কার পার্সিয়া একটা কন্টিনিউয়াস জনপদ, কিন্তু মানে এটা এমন না যে একসময় জনপদ ছিল তারপরে জঙ্গল হয়ে গেছে তারপরে আবার হয়েছে, কন্টিনিউয়াস। বিশ্বে কতগুলো সিভিলাইজেশন আছে যেখানে কন্টিনিউয়াস জনপদ। আমরা ধরেন ঐতিহাসিকভাবে আমাদের এই অঞ্চলে কতগুলো জনপদ দেখি যেগুলো আর নেই। হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো কন্টিনিউ করেনি। কিন্তু বর্তমান ইরান বা পার্সিয়া এটি কন্টিনিউয়াস জনপদ আজ পর্যন্ত। ভেরি ইন্টারেস্টিং। একদম সেই সাইরাস দি গ্রেট থেকে, সাইরাসের আগের থেকে। সাইরাস তো আপনার এসে 2টি রাজ্যকে একত্র করলো, যেই কারণে তিনি তার যে থ্রোনের উপরে আপনি দেখবেন যে ইস্ট ওয়েস্ট দুটো লাগানো আছে। ইস্ট ওয়েস্ট দুটো রাজ্য ছিল। বৈবাহিক সূত্রে তিনি আরেক রাজ্যের কুইন পেয়েছিলেন, তাই উনি একত্র করেছেন। এবং সাইরাস ইনফ্যাক্ট শুধু একত্রই করেননি, তিনি এটাকে এক্সপ্যান্ড করেছেন। যেমন আমরা মহাকবি হাফিজের ওখানে গেলাম, তারপরে আপনার শাহনামা তো যেতে পারিনি, কারণ ফেরদৌসিটা তো অন্যদিকে, টু দ্য ইস্ট, যেটা বললাম যাওয়ার খুব ইচ্ছা ছিল, তারপর যাওয়া হয়নি। যাই হোক, আরও অনেক
শুধু হাফিজ নয়, আরও অনেকে ওখানে ছিলেন। তা ওদের ওদের কালচারটা স্যার আপনার কাছে কেমন লাগলো স্যার? মানে আমরা তো ভাবি যে ওরা বোধহয় খুব ফান্ডামেন্টাল। না, আমি আপনাকে বলি, আপনাকে প্রথমে দেখতে হবে প্রেক্ষাপটটা দেখতে হবে। ইরান অলমোস্ট ইট ওয়াজ জাস্ট লাইক ইউরোপ। হ্যাঁ, ইউরোপ কালচারালি, আপ টু মাসাদ্দেক। না মোসাদ্দেকের পরও কালচারালি, আচ্ছা, মানে ইট ওয়াজ মুসলিম কান্ট্রি মনে হতো না সেভাবে। স্পেশালি যে পেহলেভির আমার জি জি, ওই সময় ই ওয়ান্টেড টু মেক ইট টোটাল মডার্নাইজড। এবং আপনারা জানেন যে পশ্চিমা প্যাট্রনাইজেশন। হ্যাঁ, এবং ইরান ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট, টার্কি ওয়াজ ফার্স্ট। আসসালামু আলাইকুম। শুরুতেই বাংলাদেশের বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই ইউনূস যখন তার ক্ষমতায় আসে তারপরে মনে করেছিলাম যে শেষ বয়সে অন্তত বাংলাদেশের জন্য কিছু একটা করে যাবে, যেহেতু তার বিরুদ্ধে শেখ হাসিনা ছিল, সে শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, নির্যাতিত। সে কারণে আমি মনে করেছিলাম যে অন্তত এই মানুষটা করবে। তো এবং যেটা সত্যি কথা যে ভারতের ব্যাপারে তার নেগেটিভ যতটুকু ছিল, পজিটিভ ছিল না। হ্যাঁ, নেগেটিভের ব্যাপারে অনেক কোশ্চেন আছে। আগের সরকারের চাইতে বেশি পরিমাণে ইলিশ পাঠানো, সে আদানির সেই চুক্তি রাখা, তারপরে ভারতের কাছ থেকে তেল, পেঁয়াজ এই হাবিজাবি চাল যা আছে, আলু যা আছে, এগুলো সব কিছু কন্টিনিউ করা, তাদের ট্রানজিট কন্টিনিউ রাখা, তাদেরকে বন্দর ব্যবহার করতে দেওয়া, তারপরে গ্রামীণ যেটা ফোন যেটা, সেইখানেও ইউনূস সেই ইন্ডিয়ান লোকজনই রেখে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ও একদম নোখ থেকে মাথা পর্যন্ত ওকে যারা চেন, এরকম বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, প্রচণ্ড স্বার্থপর একটা মানুষ। ওর সাথে স্কুলে পড়াশোনা করতো এরকম একজনও বলেছে ভয়ঙ্কর স্বার্থপর একটা মানুষ। তো তারে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে 5 বছর হোক, 20 বছর হোক, আমার মনে হয় এই ভুলটা বাংলাদেশের বহু মানুষ করেছেন, আমিও করেছি, এটার জন্য আমি ক্ষমা চাই। যে ও 5 বছর থাকুক, 20 বছর, যতদিন মনে চাই ইউনূস থাকুক, এই কথা বলেছিলাম। এটার জন্য আপনাদের কাছে মাপ চাই, মানুষ হিসাবে ভুল করেছি, ভুলটার জন্য মাপ চাই। এই বদমাইশ যতদিন ক্ষমতায় ছিল, যত দিন যাচ্ছিল, ডিসেম্বর মাসে ওরে শহর গোষ্ঠী শুদ্ধ পুরা এই ক্যাবিনেটে আপনার ধুলাই দিয়েছিলাম না, আপনাদের মনে আছে না? এই ধুলাই দেওয়ার কারণ কি জানেন? একদম শুরু থেকে দেখেন, সে বাংলাদেশের মানুষের সাথে একদম টোটালি একটা মানে শয়তানি করে গিয়েছে। বিডিআর কমিশন গঠন করলো, কমিশন গঠন করে কমিশন রিপোর্ট দিয়েছে, সে কিছুই করে না। আলেমরা সব জেলে, একজন মানুষের সে ছাড়ায় নেই, বরং সে আলেমদেরকে রাখার জন্য আমেরিকার দূতাবাস দিয়ে সে চাপ দেওয়াইতো। আমেরিকান দূতাবাস বাংলাদেশের ব্যাপারে জানে না। আমেরিকান দূতাবাস এই যে জঙ্গি নাটক শেখ হাসিনা করেছে, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেভাবেই দেখেছে। এখন তাদেরকে তো বলতে হবে যে এই যে দেখো আমাদের দেশে জঙ্গি নাটকগুলো এইভাবে শেখ হাসিনা সাজাইতো, এই নাটকগুলো আসলে তাদের আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, এই দেশে জঙ্গি টঙ্গি কিছু নাই, বলতে হবে। তো আমি সরাসরি যতজনের এই জামিনের ব্যাপারে আমার সম্পৃক্ততা ছিল, এই মানুষগুলোর ধরেন আমি প্রথমে অ্যাটর্নি জেনারেল, এর আগেও একটা প্রোগ্রামে বলেছি, সবচাইতে বেশি আলেমদেরকে ছাড়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আগের অর্থাৎ বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। এরপরে সমস্যা করতো ডিজিএফআই। তো ডিজিএফআইয়ের সাথেও পরে সেনাবাহিনীর একজনের মাধ্যমে হইলো যে ডিজিএফআই আর তাদের এই জামিনগুলোতে বাধা দিবে না, দ্রুত কারা কর্তৃপক্ষের কাছে গেলেই সাথে সাথে করবে। কারা যিনি আইজি প্রিজন, তিনিও, তার সাথে আমি যতজনের ব্যাপারে কথা বলেছি, তিনি 5 মিনিট সময়ও নেয় নাই। ইলিয়াস ভাই আমি দেখছি, অনেক সময় টেক্সট চালাচালি হয়েছে, ইলিয়াস ওকে দেখছি, জাস্ট ফাইল পাঠাইতাম যে জামিন হয়েছে, 15 মিনিটের মধ্যে ছাড়িয়ে দিত। কিন্তু এদের ভেতরে 2-1 জনের সাথে কথা বলে ওনারা আমাকে একটা কথা বলতো যে ভাই দেখেন, আপনি তো এদের জামিনের ব্যাপারে অনেক করেন, কিন্তু সমস্যাটা হলো আমরা একজনকে জামিন দিলেই, একজন বিচারকের সাথে পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছিল, ভাই আমরা জামিন দিলেই আমাদেরকে প্রেশার দেওয়া হয় আমেরিকান দূতাবাস থেকে।
সেখান থেকে যেহেতু আপনারা এই জঙ্গিরে কেন ছিলেন, এখন আমেরিকান দূতাবাসে বুঝাবে কে? ইউনূসকে বুঝাইতে হবে। ইউনূসের তো সেই ক্ষমতা আছে, সে তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তা সে 300-400 ইন্টারন্যাশনাল ফিগার, সাবেক প্রেসিডেন্টের দিয়া, তারপরে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, এগুলোতে নিউজ করাইতে পারে, বিজ্ঞপ্তি দেওয়াইতে পারে। ওনার এই ক্ষমতাটা নাই। উনি এই আমেরিকান এমবেসিকে বলতে পারতো না ডাইকা যে দেখো 2-3টা ঘটনার দেখাই দিলেই তো হইতো, এই যে গাজীপুরে 7টা ছেলেরা মারলো, এই যে জাহাজ বাড়িতে, এরকম অনেক ঘটনা আছে, সবকটাই তো হাসিনার তৈরি করা। এটা তো বলতে পারতো যে ভাই এইখানে এই ঘটনাটা এই ছিল, শেখ হাসিনা এইভাবে এটারে বানিয়েছে। কিছু করে নাই। ওদের মানে বহুত ঠান্ডা হয়ে আছে। কেন আছে জানেন? ইউটিউব চ্যানেল, ফেসবুক সব এই ইউনূস, তারপরে এই যে ফয়েজ তোয়েব টোয়েব, এগুলো মিলা ভুলে গেছি মনে করছেন? এগুলো ভুলে গিয়েছি? ফেসবুক পেজ একটা করছেন, 10টা দাঁড় করাইছি, এর মধ্যে 3টা মিলিয়নের উপরে আছে। হ্যাঁ, আরও অর্ধ মিলিয়ন টিলিয়ন এরকম আসতেছে। এগুলি সব দাঁড় করাইলাম আস্তে আস্তে। ইউটিউব চ্যানেলই করছিলেন, ইউটিউব চ্যানেল তো দাঁড় করাইছি আল্লাহর রহমতে, আরেকটা 1 মিলিয়নের দাঁড় করাইছি। হ্যাঁ, সো এগুলো দাঁড় করাইছি এই তোদেরকে ধরার জন্য। তোরা এই দেশে যা করে গেছিস, এইটার এই দায় 100 বছর বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ 2000 মানুষ জীবন দিয়া এই দেশটা ঠিক করতে চেয়েছিল, বৈষম্য দূর করতে চেয়েছিল। তোদের কারণে সেটা হয় নাই। যত দিন গিয়েছে, প্রতিটা ঘটনার সাথে যতই জড়াচ্ছিলাম, দেখছিলাম যে আমার সব জায়গাতে তারা সেই আওয়ামী লীগের এগুলোকেই টেনা পেঁচা, এরা বলে মব সৃষ্টি করে। কোনো জায়গা হয়েছে এরকম তাদেরকে মানে প্রেশার না দিলে কোনো ঘটনা হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, তারপরে জজ বলেন, তারপরে আরও যেই সব জায়গাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয়, প্রতিটা জায়গায় ওনাদের গিয়ে আন্দোলন করতে হয়, এরপর ওনারা সরায়। আবার ওনারা মব দোষ দেয়। মানুষ যেটা চায় সেটা করলে তো আপনাদেরকে মানুষ দাবি করার দরকার ছিল না, আপনারা করেন নাই, সেই জন্য মানুষের দাবি করতে হয়। এইভাবে চলেছে। এবং যত দিন যাচ্ছিল দেখছিলাম যে না, এ তো কোনো কিছুই করে না। সে 1.5টা বছরে তার নামে ট্রাভেল এজেন্সি পর্যন্ত নিয়েছে, তার পরিবারের লোকেদের নামে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু তিনি নিয়েছেন। খালি জুলাই সনদটা তিনি বাস্তবায়ন করতে পারেন। এখন সব দোষ বিএনপি। আর বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির জুলাই সনদ করে তারপরে বলবে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে, এটা বিএনপি করবে? নিজের গলায় কেউ কুড়াল মারে, এটা হয় কখনো? তারা করেনি। তুই করিস না কেন? তোরে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছিল, তো তুই চাইলে পরের দিন গণভোট করতে পারতি, গণভোট করে তুই চুপ করে সরাইতে পারতি, তোরা চুপ করে সরাস নাই। এখন বিএনপি সরাবে কেন? তোরা তো এটা কন্টিনিউ করে গেছিস 1.5 বছর। তোদের চাইতে বরং, আমরা তো বিএনপির নিয়ে অনেক সমালোচনা করি না, তোদের চাইতে বিএনপি অনেক বেশি করেছে। তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিস, সেইটাও চাপে পড়ে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সেইটাও চাপে পড়ে। মাহমুদুর রহমান ভাই গেল, গিয়া চাপ দিল, চাপ দেওয়ার পরে তারপরে তুই আলটিমেটাম দেওয়ার পরে তোরা আগে করতে পারিস নাই? করে নাই। বিএনপি আইসা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আইনে পরিণত করলো, তোরা করতে পারিস নাই? করিস নাই কেন? জুলাই সনদ তোরা করে যাস নাই? 1.5 বছর লাগে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তোরা করিস নাই? তোদেরকে না করছে কেউ? তোরা সংবিধানও করতে পারতি, তোরা সবই করতে পারতি, কিচ্ছু না। ওরা আইসা লুটপাট করে 3-4টা ছিল, কারোরে কিছু বলেন। আরে ভাই, এত অভিযোগ, আমরা এত বলা বলি করি, এত জায়গা থেকে এত তথ্য প্রমাণ যায়, তারা সরায় না। একটা উপদেষ্টারে পর্যন্ত তারা সরাইলো না। এত অভিযোগ এক একজনের বিরুদ্ধে, অভিযোগ প্রমাণিতও হয়, মাপও চায়। উপদেষ্টা নিজে মাপ চেয়েছে, হয়েছে না এরকম? নিজে মাপ চেয়েছে, আমার এটা ভুল হয়েছে, আমি এটা করা ঠিক হয়নি, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। একদম ইউনূস বেছে বেছে তারপরে তার এনজিওগ্রাম সরকারের মধ্যে নিজের লোকজনকে নিয়েছে, তোমরা বাবা সবাই মিলেমিশে খাও, আমিও লুটপাট করে খাও, তোমরা আমার কিছু বলো না, আমি তোমাদের কিছু বলবো না। এইভাবে দেশটা চলেছে। আজকে এই ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ গতকালকে একটা কথা বলেছেন, সে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সে নাকি জানেই না। বিষয়টা এরকম হয়ে গেল, তৌহিদের বউ রাতে গ্রামে গিয়েছে,
গ্রামে তো বাইরে বাথরুম থাকে না, রাতের বেলায় হাগু চেপেছে নাই মুতু চেপেছে, হাগু মুতু করতে বাইরে গিয়েছিল বদনাটা লোডাটা নিয়ে, আমাদের গ্রামের ভাষায় লোডা বলে, তো লোডা নিয়ে গিয়েছিল, যাওয়ার পরে কেউ একজন প্রোডাকশন দিয়ে দিয়েছে বাথরুমের মধ্যে ধরে, এরপরে এসে দেখা যায় তৌহিদের বউয়ের পেটে বাচ্চা, তৌহিদ জানে না। বিষয়টা এরকম, তুই পররাষ্ট্র মন্ত্রী, তো পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা হইয়া তুই জানিস না এক দেশের সাথে হয়েছে। আরেকটা আছে জাউরা, আসিফ নজরুল, ও কয়দিন আগে একটা বলেছে না, সে কিছু জানে, সে বিচারকদের ব্যাপারে কিছু জানে, সে একজনের জামিনের ব্যাপারেও কিছুই জানে, তাকে নাকি তারা এখন কিছুই জানে না, তারা খালি নিজেদের নিচে দিয়ে খালি জিনিসপত্র ঢুকানোটা বুঝছে, এই ছাড়া কিছু জানে না। 4-5টা ছিল, এই যে রেজওয়ানা, এই আসিফ নজরুল, তৌহিদ আর কয়েকটা মিলা, ইউনুস মিনুস, এদের কয়টা বান্ধবী টান্ধবী মিলা দেশটারে লুটপাট করে দিয়ে গিয়েছে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল। এই যে সুযোগ এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত, এক শেখ মুজিব ছিল, শেখ মুজিবের মানুষ এই সুযোগটা দিয়েছিল, ওই জাউরামি করে দেওয়া, ধ্বংস করে দিয়ে গেছে, আর সেকেন্ডটা তোরা পাইছিল। এর মাঝখানে আর এত সুযোগ, এত ক্ষমতা কোনো সরকারের হাতে আসে নাই, কোনো রাজনৈতিক দল কথাই বলতে পারে নাই, তারা করেনি। তোদের চাইতে 111 সরকার বহুত ভালো ছিল, কিচ্ছু করে দেওয়া যায় না। আজকে সে বলে সে চুক্তির ব্যাপারে কিছুই জানে না। আমেরিকার সাথে যে চুক্তি, আমি আমেরিকায় আছি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি আমেরিকার ইয়েতে যদি কোনো চুক্তি, আমি সেটার বিরুদ্ধে যাব, 100% যাব, কিন্তু তুই জানিস না কি চুক্তি হয়েছে, তুই জানিস না, এইটা কেমনে হইতে পারে? এই জাউরা হলো সবচাইতে বড় জাউরা। এই জাউরাটা সব কয়টা দূতাবাসে আওয়ামী লীগের লোকজনরা টিকায় রাখছে। এই জাউরা, এই যে মুশফিক ফজল আনসারি ছিল না মেক্সিকোর রাষ্ট্রদূত, মুশফিক ফজল আনসারি ভাই এই ইউএনএ একটা পোস্টিং হচ্ছিল ওনার, এটাতে এই তৌহিদ, এই পররাষ্ট্র উপদেষ্টা, সে এটা হইতে দেয় নাই, সে মুশফিক ভাইয়ের এটা হইতে দেয় নাই। এটা মুশফিকের মুতের সমান হয়েছিস তুই। মুশফিক এই দেশের জন্য এই গেল 15 বছর, তার পরিবার, তার বৃদ্ধ বাবা মা, তাদের উপরে যে টর্চার হয়েছে তুই জানিস এগুলি? তুই মুশফিকের পিছনে লাগে তারপরে তারে ক্ষতি করিস, আর আওয়ামী লীগের লোকজনের ভালো ভালো জায়গায় সব পোস্টিং দিয়ে তারপরে বসায় রাখছে। এটা করে গিয়েছে তৌহিদ। এ হলো নিখাদ এই ইন্ডিয়ান মাল, নিখাদ ইন্ডিয়ান মাল। এটা সে এখন বলে কি, ধরেন সে তারে বাদ দিয়া বাইপাস করে তারপরে ইউনুস করছে, এক বক্তব্যের মধ্যে বলেছে এইখানকার যে সাক্ষাৎকার, আওয়ামী লীগ 5 বছর পরে আসতে পারে, ওই সামনে নির্বাচনে অংশ নিতে পারে। তুই আওয়ামী লীগের কিছু করে গেছিস? আওয়ামী লীগ ইয়েতে আসবে না, নির্বাচনে আসবে না, তুই করছিস কিছু যদি করে থাকে তাহলে এখন বিএনপি করবে, জামাত করবে, তারা করবে, তুই কিছু করে গেছিস? তা আওয়ামী লীগের ব্যাপারে তুই আন্দাজে এখন এটা বলার কারণ কি? এরকম না তুই আওয়ামী লীগের ব্যাপারে বিশাল আকারের জিরো টলারেন্স দেখাই গেছিস, এখন যারা আসে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আনতে চায়। বিষয়টা তো এরকম না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই যে কয়টা আছে এই ইউনুসের সরকারে যেগুলো ছিল, আজকে হামের টিকায় মানুষ মারা যায়, এরা বলে কিছুই জানে না। ইউনুস এই মাদারি চীনের প্রেসিডেন্টকে আপনার চিঠি লিখিয়েছে কেন? কয়লা খনিতে চীনে মানুষ মারা গিয়েছে। তোর বাপের কিরে? চীনের কয়লা খনিতে মানুষ মারা গেছে, বাংলাদেশে হামেজে এই পর্যন্ত 1000 মানুষ বাচ্চা মারা গেছে, গায়ে লাগে না তোর? তুই তো সারা জীবন তোর বউ বাচ্চা পোলাপান সব নিয়ে থাকিস হলো দেশের বাইরে, তো সারা দুনিয়ায় তোর তুই যেই মানে বিলাসবহুল জীবনযাপন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা মাইরা, ও যেই আমি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি নিজে দেখেছি আমার ছোটবেলায় মহিলারা, সম্ভবত আমার যতটুকু মনে আছে রোববার সম্ভবত আমাদের গ্রামে আমরা ক্যারাম বোর্ড খেলতাম, এক বাড়ি শাহ আলম মোল্লা, ওনার বাড়িতে এই টাকাগুলো তুলতো, মানে ওনার বাড়িতে এই প্রতি রোববারে সব গ্রামের মহিলারা ওইখানে আসতো, ওই গ্রামীণ ব্যাংকের লোক যাইতো, একজন ম্যানেজার, সে যায় টাকা সব নিয়ে আসতো। কোনো পুরুষকে উনি দিত না, লোন দিত না, মহিলাদের আসতে হবে। পুরুষ ওই লোন শোধ করে কিন্তু পুরুষকে লোন দিবেন না, মহিলাদেরকে ওনার বাইরে আনতে হবে, এটা হইলো গিয়ে ওনার মূল টার্গেট ছিল। এরপরে এটার নাম নাকি মহিলাদের ক্ষমতায়ন, এটার নাম মহিলাদের ক্ষমতায়ন।
তো ক্ষমতায়ন করবি, লোন নিয়ে যদি না নিতে পারে তো ওরে মাফ করবি না একটু? গরু ছাগল ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যেত। এই হইল গিয়া ওনার। এগুলো ভাই থুতু উপরে ছিটাইলে নিজের গায়ে লাগে। বিশ্বাস করেন, মনে করেছিলাম যে শালায় বোধহয় মানুষ হয়েছে, শেষ বয়সে আইসা বোধহয় তারপরে একটু হবে, ঠিক হবে। ঠিক হয় নাই। ওর এই দেশের প্রতি জীবনে কোনোদিন কোনো কিছু করেন। আপনি শেখ হাসিনার আমল বাদ দেন, ইউনূস তো বিশাল প্রভাবশালী আন্তর্জাতিকভাবে, সে বিশাল, তার পরিচিতি ব্যাপক। সে চাইলে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না? এই বাংলাদেশে আজ পর্যন্ত সে কোনো দেশ থেকে কোনো একটা অনুদান, কোনো বড় একটা ব্রিজ, কোনো কিচ্ছু করেছে এখন পর্যন্ত? জীবনও করে নাই। এদের সবার বিচার হওয়া দরকার। এই যে হামের টিকার গাফলতির কারণে যেই মানুষ, বাচ্চাগুলো মারা গেল, একটা সন্তান পৃথিবীতে যেন কোনো বাবা মাকে যেন তার সন্তানের লাশ যেন ঘাড়ে না দেয়। মানে আল্লাহ আমাকে তো সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য কতটুকু খারাপ লাগে পৃথিবীর। আমি নিজেও ভীষণ খারাপ একজন মানে স্বামী হইতে পারি, ভীষণ খারাপ একজন মানুষ হইতে পারি, ভীষণ খারাপ সন্তান হইতে পারি, কিন্তু পৃথিবীর কোনো বাবা খারাপ বাবা হইতে পারে না। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য তার বাবা মা মানে শ্রেষ্ঠ বাবা মানুষ। তাদের জন্য সর্বোচ্চ, তাদের যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ চেষ্টা করে করার। সেই মানুষগুলোর কোলে যখন এই ছোট ছোট বাচ্চাগুলো এই কান্নাগুলি দেখিস না তুই? বিএনপিকে বলবো, ভাই দেখেন, এটার বিচার করেন, এটার তদন্ত করেন। কার গাফলতির কারণে এতগুলো মানুষ প্রতিদিন, আমি একটা অবাক হয়ে দেখছি, প্রতিটা দিন 5 জন 7 জন 10 জন 15 জন মারা যাচ্ছে। এটা কোনো আলাপ নাই। কিসের বলে ওই কি বলে রাগ করলা, এটা নিয়ে নাচানাচি করে। আরে বেটা, এটা বিশাল ব্যাপার। মানে প্রায় 1000 মানুষ বাচ্চা মারা গেল, কোনো আলাপ নাই। এটার জন্য এরা দায়ী, এই ইউনূসের সরকার দায়ী। এদের বিচার হওয়া উচিত। তোদের জন্য এখন হাসিনা বলার সুযোগ পায় যে সে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে। তোরা এটারে এত ইজি করে দিয়ে গেছিস পরিস্থিতিটারে। বাংলাদেশের মানুষ হাসিনারে কেমনে খেদাইছে এটা বাংলাদেশের মানুষ জানে। সামনে ওরকম পরিস্থিতি হইলে হাসিনারে কইস দেশে যাইতে, হাসিনারে না, আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলিরই যাইতে বল দেখি। বাংলাদেশের মানুষ জানে সেটারে কেমনে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সো সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তোদের মতো চোর, বাটপার, স্যাচ্চোর এগুলোর চিন্তা করা লাগবে না যে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে। তোদের মতো চোর বাটপার দরকার নাই। বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো, ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন। আপনারা হাতে পায়ে যা থাকে এগুলোতে আদর আপ্যায়ন করবেন। এরা মীর জাফর, এই দেশের শত্রু। এরা বাংলাদেশকে 100 বছর সামনে নিয়ে যাওয়া যেত, ওরা 100 বছর পেছনে দিয়ে গেছে। এটার শাস্তি মৃত্যুর পরে পাইতে হবে, মৃত্যুর আগেও পৃথিবীতে ওদেরকে পাইতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওদের এই প্রাপ্য ওদেরকে বুঝাই দেবেন। আল্লাহ হাফেজ। কোনো দেশের সঙ্গে এমন একটা চুক্তি হলো যেটা ইন্ডিয়ার স্বার্থের সঙ্গে যায় না, তখন তারা এই বর্ডারে তারা গুলি ছুড়ে আমার 2টা লাশ ফেলে মেসেজ দেওয়ার চেষ্টা করে যে তোমরা আমাদের কথা না মতো চললে আমরা এই মেসেজটা দিলাম। আমার 20 কোটি মানুষের জন্য আমি তো এক্সপ্যান্ড করব, নট বাই বুলেট। বাংলাদেশকে তারা ব্যবহার করেছে আওয়ামী লীগের ভাষায় স্ত্রীর মতো। আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীরা বলতেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর। আপনি যখন গিয়ে আপনি সীমান্ত গিয়ে আপনি ইরানের বর্ডারে গিয়ে আক্রমণ করবেন, তখন আপনার এই আধুনিক রাষ্ট্রের কথা মনে পড়ে না? রাজনীতি দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে যুদ্ধ করে এটাকে বন্ধ করবার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নাই, এটা রিয়ালিটি। আপনি যখনই আধিপত্যবাদ স্বীকার করে নেবেন তখন আপনি ইনফিরিয়র হয়ে গেলেন। এই ভারতীয় কাঁটাতারের বেড়া কি কি প্রভাব আমাদের উপর পড়তে পারে, উপকার কি অপকার? একদম এক কথায় বলি যে এতক্ষণ ধরে জামান ভাই যে কথাগুলো বলছিলেন সেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা চিন্তা। এই চিন্তা করার স্বাধীনতা যে কারো আছে, তিনি তার মতো চিন্তা করেছেন। তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হওয়ার আগে তখনও কিন্তু এরকম এক এক গোষ্ঠীর অধিকারে এক একটা এরিয়া ছিল এবং ওই গোষ্ঠীর তাদের শক্তি সামর্থ্য অনুসারে তারা কতখানি এরিয়া দখল করবে সেটা ঠিক হতো।
তাতে করে এক এক গোষ্ঠী এক এক এরিয়াতে জনবসতি গড়ে উঠতো এবং এক এক এরিয়া তার দখলে থাকতো। সেটাও কিন্তু এক ধরনের মানে তার এরিয়ার ছিল যে এই এরিয়াটা আমার এই জনগোষ্ঠীর। এবং এক এক রাষ্ট্র, ভারত উপমহাদেশে যে বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা যে জায়গা এক্সপ্যান্ড করেছে, দখল করেছে, ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীরা এই যে ভৌগোলিক সীমারেখার কনসেপ্টটা এনেছেন এবং এটা পৃথিবীর সব দেশ মেনে নিয়েছে। যারা এখন তারপরও আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, যেমন ইয়েতে আপনার গাজায় ইসরায়েল ওইদিকে দখল করতে চায়, আমেরিকা এই দেশে ওই দেশে এক্সপ্যান্ড করতে চায়, এটা আইন যদি মানতো এটা পারতো না। সুতরাং রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীদের যে কনসেপ্ট এটা চলছে। যতদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে এই কনসেপ্টটা বিলোপ না হবে ততদিন পর্যন্ত এটা মেনে নিয়েই আমাদের চিন্তা করতে হবে যে তাহলে আমরা এটা এই যে সীমান্ত যেহেতু থাকবে, আমার টেরিটরি আছে, আমার মানচিত্রে আমার একটা এরিয়া আছে যে বাংলাদেশ মানে এটুকু, ভারত মানে এটুকু, পাকিস্তান মানে এটুকু, এটা যতদিন আছে ততদিন পর্যন্ত আমাকে ওই যে আমার আর তার সীমান্ত, ওইখানে কি কি অনিয়ম হচ্ছে, কি কি অবৈধ হচ্ছে, কি কি বেআইনি হচ্ছে, সেটা কিভাবে রোধ করবে এবং কেন হচ্ছে সেটা হচ্ছে ম্যাটার অফ ডিসকাশন। এখন আপনি যেটা বলছেন কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া কেউ তার নিজ দেশের জনগণের এবং তার দেশের সুরক্ষার জন্য যদি কেউ প্রাচীর তোলে, এর আগেও তো বহু দেশ প্রাচীর তুলেছে, মানে ওয়াল তুলেছে, তো ওয়াল দিতে অনেক টাকা খরচ, সে ওয়াল না দিয়ে কেউ কাঁটাতার দিতে চায়, কাঁটা ছাড়া তার তাতে এটা আমার হেডেকের বিষয় না। আমার বিষয় হচ্ছে সে যেখানে আইনসম্মতভাবে যেখানে সে